এরপর হিয়া আরিশকে ফোন দিয়ে দিল। আরিশ হিয়ার পাশেই ছিল। আরিশ আজকের সব ঘটনা আয়াতকে জানালো। তানিশার সাথে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের ব্যাপারও জানালো। কিন্তু আয়াত একটা জিনিস বুঝতে পারলো না, তানিশাকে ওই নির্জন রাস্তায় এভাবে ফেলে আসার জন্য হিয়া ও আরিশ রাগ কেন করছে না ওর সাথে। আয়াত মনে মনে ভাবছিল হয়তো তানিশা ওর ব্যাপারটা ওদের কাছে গোপন করেছে, কিন্তু এমন কেন করলো তানিশা। আয়াতের ভাবনার মাঝে ছেদ ঘটিয়ে ওপাশ থেকে আরিশ বলল, কি রে, কই চলে গেলি? কথা বলিস না কেন? কাল আসবি তো এয়ারপোর্টে? হ্যাঁ, অবশ্যই আসবো। আর কিছুক্ষণ পর ওদের কথা বলা শেষ হলো। আয়াতকে আজকে কেমন যেন অন্যমনস্ক লাগছিল, কথার মধ্যে একটু পর পর নাই হয়ে যায়। আরিশের কথা শুনে হিয়া বলল, তাই নাকি? তাহলে কি এখন আয়াত আমার ওপর রাগ করে আছে? এরকম কিছু না, হয়তো ও কোনো কারণে চিন্তিত, আবার অস্থিরও লাগছিল। আচ্ছা যাই হোক, আমারও আজকে মনটা খুব খারাপ, সেটা কি কেউ লক্ষ্য করেছে? আরিশের কথা শুনে হিয়া ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কেন, কি হয়েছে তোমার? তুমি বুঝতে পারো না হিয়া, আমার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে। তোমার থেকে দূরে চলে যেতে আমার মন চাইছে না। মনে হচ্ছে তোমাকে সারা জীবন আমার নিজের কাছে জড়িয়ে রাখি। আরিশের কথা শুনে হিয়া ওর দিকে কিছুটা এগিয়ে এসে আরিশের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে। আমাকে কোনো গিফট না দিয়ে এভাবে চলে যাচ্ছেন এলিয়ান মিস্টার অ্যাশ? তানিশার কথা শুনে আয়াত বেলকনির কাছাকাছি গিয়ে আবারও ফিরে এলো। অবাক হয়ে জানতে চাইলো। কি গিফট চাই আপনার? তানিশা নিজের কপালের আঙ্গুল দিয়ে স্পর্শ করে বলল। এখানে একটু আদর করে দিবেন? আয়াত বিস্ফোরিত চোখে তানিশার দিকে তাকিয়ে থাকে। আয়াতকে নীরব থাকতে দেখে তানিশা পুনরায় বলল। কি হলো, দেবেন না? আয়াত ধীর পায়ে তানিশার দিকে এগিয়ে এসে ওর কপালে আলতো করে একটা চুমু এঁকে দিল। এরপর আয়াত লক্ষ্য করলো তানিশার লজ্জা লাল হয়ে গিয়েছে। হঠাৎ তানিশা আয়াতকে ধাক্কা দিয়ে ওর থেকে দূরে সরিয়ে দিয়ে বলল। হয়েছে, এবার চলে যান। তানিশার এক ধাক্কায় আয়াত নিচে পড়ে গেল। আরে, এভাবে হঠাৎ নিচে পড়ে গেলি কিভাবে? বেড থেকে নিচে পড়ে যাওয়ার পর আয়াতের ঘুম ভেঙে যেতে তাহসানকে দেখতে পেল। তাহসানের প্রশ্নের জবাবে আয়াত বলল, তুই এখানে তাহলে কথাটি বলতে গিয়ে থেমে গেল আয়াত। বুঝতে পারলো এতক্ষণ সবকিছু স্বপ্ন দেখছিল। আরিশের সাথে কথা বলা শেষ হওয়ার পর চোখটা একটু লেগে গিয়েছিল আয়াতের। আয়াতকে থেমে যেতে দেখে তাহসান পুনরায় প্রশ্ন করলো, কি বলতে চেয়েছিলে? থেমে কেন গেলে? কিছু না, তুই থাক, আমি আসছি একটু। মানে কি? এত রাতে কোথায় যাবি আবার? তাহসানের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আয়াত বের হয়ে যায় গাড়ি নিয়ে। হিয়া এই প্রথম আরিশকে নিচ থেকে এভাবে জড়িয়ে ধরেছে। হঠাৎ হিয়ার এমন কাজে আরিশ থতমত খেয়ে গেল। হিয়ার এমন স্পর্শে আরিশের কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। আরিশ ওর হাতগুলো ধীরে ধীরে উপরে তুলে এনে হিয়ার চুলে হাত বুলিয়ে দিয়ে হেসে বলল, আমিও খুব ভালোবাসি, ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না। যদি সময়টা এখানেই থেমে যেত তাহলে খুব ভালো হতো, তাই না? হিয়া আরিশের বুকে ওভাবেই মাথা রেখে বলল, হুম, তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে? আবার কবে আসবে? আর খুব বেশি দেরি নেই, খুব শীঘ্রই ফিরে আসব। আমাকে শুধু কয়টা মাস সময় দাও, আমি কানাডা ফিরে গিয়ে সব কিছু ঠিকঠাক করব। জবটাতে জয়েন করার পর বাবাকে সাথে নিয়ে আসবো বিডিতে, তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে। এরপর তোমাকে সারা জীবনের জন্য আমার করে নেব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো। ওটা আয়াত না? আরিশের কথা শুনে হিয়া সোজা হয়ে দাঁড়িয়ে পেছনে ঘুরল। আয়াতকে হিয়ার রুমে বেলকনিতে মই বেয়ে উঠতে দেখে হিয়া অবাক চোখে তাকিয়ে বলল, হ্যাঁ, আয়াতই তো, কিন্তু ওইখানে কি করছে? আরিশ দ্রুত নিচে বসে পড়ল আর ইশারায় হিয়াকেও ওভাবে নিচু হয়ে বসতে বলল যেন আয়াত দেখতে না পায়। তারপর মুস্কি হেসে আরিশ বলল, হিরো তার অসুস্থ হিরোইনের সাথে দেখা করতে এসেছে। তানিশার সাথে দেখা করতে এসেছে? কিন্তু আয়াত তো তানিশাকে সহ্যই করতে পারে না, তাহলে? তা ঠিক, কোন দিকের জল কোন দিক দিয়ে যে গড়ায় কিছুদিন পরই বুঝতে পারবে। যদিও আমি তখন থাকবো না এখানে, কিন্তু আমাকে সব কিছুর আপডেট জানাবে তুমি।
আচ্ছা জানাবো, কিন্তু আমরা এখানে এভাবে বসে আছি কেন? হিয়ার প্রশ্নের জবাবে আরিশ বলল, আয়াত যেন আমাদের দেখতে না পায় তাই। বেচারা নিজের ইগুকে দূরে সরিয়ে রেখে তানিশার সাথে এভাবে এত রাতে দেখা করতে এসেছে। আমি চাই না আমাদেরকে দেখে বিব্রতি বোধ করুক। আয়াত মই দিয়ে উপরে ওঠার সময় মনে মনে আরিশকে ধন্যবাদ দিচ্ছে। আরিশ মইটা এখনো এখান থেকে না সরানোর কারণে আয়াত সহজেই তানিশার সাথে দেখা করতে যেতে পারছে, কিন্তু এখন যদি হিয়া আয়াতকে দেখে ফেলে সেটা নিয়ে খুব ভয়ে আছে আয়াত। তারপরও ধীরে ধীরে মই দিয়ে উপরে উঠতে লাগলো। তানিশা একটু পর পর ফোন দেখছে, আয়াত কোনো মেসেজ বা কল দিয়েছে কিনা সেটা চেক করছে আর বলছে, এই লোকটাকে একটা বারের জন্যও আমায় কল দিয়ে আমার খবরটা নিতে পারতো না? আমাকে যে ওইরকম রাস্তায় এইভাবে একা ফেলে রেখে চলে আসলো, তারপর আমি কি বেঁচে আছি নাকি মরে গেলাম সেটারও তো কোনো খবর নিল না। আবার কিছুক্ষণ পরেই নিজেকে বকছে আর বলছে, ওই লোক কেন তোর খবর নেবে তানিশা? তুই জানিস না ওনার কোনো অনুভূতি নেই, তাই তো তুই ওনার নাম এলিয়ান দিয়েছিস। আর তুই কোন অধিকারে ওনার সাথে রাগ করছিস? রাগ তো তার সাথে দেখানো যায় যার সাথে কোনো সম্পর্ক থাকে, কিন্তু মিস্টার আয়াত তোর কিছুই হয় না। হঠাৎ রুমের ভিতর কোনো একটা শব্দ পেতেই তানিশা দ্রুত বসা থেকে শুয়ে পড়ল। তানিশা ভাবলো হিয়া এসেছে, তাই ঘুমানোর ভান করছিল। কিছুক্ষণ পর তানিশার মনে হলো ওর খুব কাছে কারোর নিঃশ্বাসের শব্দ। তানিশা দ্রুত চোখ খুলে তাকালো। আয়াতকে ওর একদম সামনে দেখে ধপ করে উঠে বসে পড়ল। অন্যদিকে আয়াত রুমে ঢুকে তানিশাকে দেখে ভেবেছিল হয়তো ঘুমাচ্ছে, তাই ধীরে ধীরে তানিশার একদম কাছে এসে হাঁটু গেড়ে নিচে বেডের পাশে বসে ঘুমন্ত তানিশাকে দেখছিল। কিন্তু তানিশা হঠাৎ এভাবে উঠে বসে পড়ায় আয়াত ভ্যাবাচাকা খেয়ে যায়। তানিশা বলে উঠল, আপনি এখানে এত রাতে কি করছেন? আর ঘরে ঢুকলেন কি করে? আপনি ঘুমাননি? আমি তো ভেবেছিলাম ঘুমিয়ে গেছেন। আয়াতের প্রশ্ন শুনে বিরক্তি কণ্ঠে তানিশা বলল, এটা আমার প্রশ্নের উত্তর নয়। আমাকে উল্টো প্রশ্ন না করে আমি যেটা জানতে চেয়েছি তার উত্তর দিন আপনি। আয়াত কিছুক্ষণ আমতা আমতা করে বলল, দেখুন, আমি হাতে ব্যথা পেয়েছি, তাই আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে এসেছি। প্লিজ আমাকে হেল্প করুন। আমি কোনো ডক্টর নই, এখানে অযথা টাইম ওয়েস্ট না করে ডক্টরের কাছে যান আপনি। আয়াত ফ্লোর থেকে উঠে পাশে থাকা চেয়ারটা এনে তানিশার সামনে বসে বলল, হ্যাঁ, আপনি কোনো ডক্টর নন, তবে খুব শীঘ্রই হয়ে যাবেন। আর আমার হাতে তো সেলাই লাগবে না যে আপনাকে এখন MBBS পাশ করা ডক্টর হতে হবে। আপনি শুধু হাতটা ড্রেসিং করে এরপর ব্যান্ডেজ করে দিন। এটা তো আর এমন কোনো কঠিন কাজ না, ক্লাস 2 এর বাচ্চাও পারবে। তো ক্লাস 2 এর বাচ্চার কাছে যান, আমি পারবো না এসব। আপনি দেখতে পাচ্ছেন আমি অসুস্থ, আর এটার জন্য শুধুমাত্র আপনি দায়ী। সরি মিস তানিশা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনাকে ওভাবে ওই নির্জন রাস্তায় একা ফেলে আসা উচিত হয়নি আমার। প্লিজ আমাকে মাফ করে দিন। আয়াতের মুখে এমন কথা শুনে তানিশা বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, আমি কি স্বপ্ন দেখছি নাকি? মিস্টার আয়াত আমায় সরি বলছে? এটাও তো কখনোই সম্ভব না। আপনি স্বপ্ন দেখছেন না, জেগে আছেন। সরি, প্লিজ আমার সাথে রাগ করে থাকবেন না। সরি আপনার কাছেই রাখুন আর চলে যান এখান থেকে। আয়াত চেয়ারে বসা অবস্থায় তানিশার দিকে কিছুটা ঝুঁকে এসে বলল, আপনি যতক্ষণ পর্যন্ত না হাতে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি এখন এখান থেকে 1 ইঞ্চিও নড়ব না। তানিশা আয়াতের থেকে কিছুটা দূরে পিছিয়ে বসে বলল, সত্যি তো? ব্যান্ডেজ করে দেওয়ার পরে চলে যাবেন? হুম। তানিশা বেড থেকে নেমে ফার্স্ট এড বক্স বের করে আনলো। এরপর আবার বেডে বসে বিরক্তি মাখা কণ্ঠে বলল, হাত দিন আপনার। আয়াত তানিশার দিকে ওর হাত বাড়িয়ে দিল। তানিশা ক্ষত জায়গাটা পরিষ্কার করতে করতে বলল, কিভাবে হয়েছে এমন? কি করতে গিয়েছিলেন? খুন? আয়াতের কথা শুনে তানিশা থেমে যায়, ধীর কণ্ঠে প্রশ্ন করে। মানে? তানিশার চিন্তিত মুখ থেকে আয়াত ফিক করে হেসে ফেলে, তারপর বলল, মজা করলাম, সিরিয়াসলি কেন নিচ্ছেন? তানিশা কোনো জবাব দেয় না। বাতাসে তানিশার চুলগুলো উড়ছিল খুব। তানিশা কাঁধ কিছুটা উঁচু করে চুলগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখন আয়াত ওর অন্য হাত দিয়ে তানিশার চুলগুলো কানের পাশে গুজে দেয়। তানিশা আয়াতের দিকে তাকায়। আয়াত আজকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তানিশার অস্বস্তি অনুভব হয়, দ্রুত চোখ সরিয়ে নেয়। তানিশাকে বিব্রত হতে দেখে আয়াত মুচকি হাসে।
আয়াতের সকল কর্মকাণ্ডে তানিশা খুব অবাক হচ্ছে। আজকে আয়াতকে কেমন যেন অদ্ভুত লাগছে। তানিশা মনে মনে ভাবছে, কখনো তো এত বেশি কথা বলে না এই লোক। তারপর আবার শুধুমাত্র এই কেটে যাওয়া হাত ব্যান্ডেজ করতে এভাবে এত রাতে চলে আসবে। আসার কথা মনে হতেই তানিশা প্রশ্ন করলো, আপনি এই রুমে ঢুকলেন কি করে? মই দিয়ে বেলকনিতে এসেছি, তারপর পা দিয়ে হেঁটে এই রুমে প্রবেশ করেছি। আর কিছু? তানিশা ব্যান্ডেজ শেষ করে আয়াতের হাত ওর কোল থেকে সরিয়ে বলল, না আর কিছু না, ব্যান্ডেজ করা হয়ে গিয়েছে। এবার পা দিয়ে হেঁটে যেভাবে এসেছিলেন সেভাবেই চলে যান। আয়াত তানিশার দিকে তাকিয়ে বলল, আর একটু থাকি প্লিজ। না, চলে যান দ্রুত। আয়াত মন খারাপ করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, চলে যাচ্ছি। চলে যান। আয়াত আরেকটু সামনে এগিয়ে আবার বলল। আমি কিন্তু সত্যি চলে যাচ্ছি। তানিশা বিরক্তি হয়ে বলল, আজব, যাবেনই তো, থাকতে এসেছেন নাকি এখানে? না তো। তানিশা হাত দিয়ে বেলকনি দেখিয়ে আয়াতকে বলল। বেলকনিটা ওই দিকে। আয়াত বেলকনির দিকে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এগিয়ে এসে বলল, মিস তানিশা, আপনার কি কোনো গিফট চাই আমার থেকে? কিসের গিফট আর কেন? তাহলে যে স্বপ্নে। আয়াত পুরো কথা শেষ করার আগেই চুপ হয়ে গেল। আয়াতকে থেমে যেতে দেখে তানিশা প্রশ্ন করল, কিসের স্বপ্ন? কি সব বলছেন? আমি তো জানতাম মাথায় আঘাত পেলে মানুষ পাগল হয়ে গিয়ে উল্টাপাল্টা কথা বলে, কিন্তু হাতে আঘাত পেয়ে যে এমন উদ্ভট আচরণ করে সেটা তো আমি জানতাম না। কিছু না, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে কাল আসবো আবার। কিছুক্ষণ পর তানিশা বেলকনির দিকে এগিয়ে গিয়ে দেখলো আয়াত গাড়িতে উঠে চলে যাচ্ছে। তানিশা ভেতরে এসে ঘুমানোর প্রস্তুতি নিল। আয়াত চলে যেতে হিয়া ও আরিশ পুনরায় উঠে দাঁড়ালো। এতক্ষণ ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল, কিন্তু আয়াতকে নামতে দেখে আবার বসে পড়ে। হিয়া মুস্কি হেসেই বলল, তোমার আইডিয়াটা আজকে আয়াত কাজে লাগালো দেখেছি। হ্যাঁ, দেখতে হবে না বন্ধুটা কার? আরিয়ান তাসনিমকে বাসায় নামিয়ে দেওয়ার পর চলে যাওয়ার আগে জিজ্ঞেস করেছিল রাতের খাবার রান্না করা আছে কিনা। তাসনিম না করায় আরিয়ান ওকে বাসায় রেখে খাবার কিনে আনতে গিয়েছিল। অনেক রাত হয়ে যাওয়ায় তেমন কোনো দোকানই খোলা পাচ্ছিল না আরিয়ান। অনেক খোঁজাখুঁজির পর খাবার কিনে তাসনিমকে দিয়ে তারপর আরিয়ান বাসায় ফিরে যায়। আরিয়ানের বাসার ড্রয়িং রুমের সোফায় ওর বাবা মোহাম্মদ নুরুল বাসার অপেক্ষা করছিলেন আরিয়ানের জন্য। আরিয়ানকে বাসায় ফিরতে দেখে প্রশ্ন করলেন, এত দেরি কেন বাসায় ফিরতে? কোথায় ছিলে এতক্ষণ? আমার ফ্রেন্ড তানিশা হসপিটালে ভর্তি ছিল, ওকে দেখতে গিয়েছিলাম। তুমি নাকি এত রাতে রাস্তায় গাড়িতে কোনো মেয়ে নিয়ে ঘুরছিলে? আরিয়ান অবাক হয়ে বলল, তুমি কি বলতে চাইছো বাবা? কার কাছে শুনেছো এই কথা? সেটা তোমাকে জানতে হবে না, আমার প্রশ্নের জবাব দাও। তোমার সাথে কোন মেয়ে ছিল? বাবা, তাসনিম ছিল আমার সাথে, তাসনিমও আমার ফ্রেন্ড। আমরা একসাথে হসপিটালে গিয়েছিলাম, তারপর তানিশাকে বাসায় নিয়ে সেখান থেকে ফিরতে রাত বেশি হয়ে যাওয়ায় তাসনিমকে ওর বাসায় পৌঁছে দিয়েছি, এর বেশি কিছুই না। আরিয়ানের কথা শুনে মিস্টার নুরুল বাসার বললেন, ঠিক আছে, ঘুমিয়ে পড় গিয়ে। আয়াত ওর নিজের ফ্ল্যাটে ফিরে উপরে যাচ্ছিল সিঁড়ি দিয়ে, তখন শুনতে পেল তানিশার কাছে গিয়েছিলে? আয়াত ফ্ল্যাটে যাওয়ার পর দেখলো তাহসান এখনো টিভি দেখছে। কোনো কথা না বলে চুপচাপ যখন উপরে যাচ্ছিল, তাহসানের প্রশ্ন শুনে থেমে গেল। তাহসান যখন জিজ্ঞেস করলো যে আয়াত তানিশার সাথে দেখা করতে গিয়েছিল কিনা, তখন আয়াত নিচে নেমে এসে জবাব দিল। আয়াতের জবাব শুনে তাহসান অতি উৎসাহে দাঁড়িয়ে গিয়ে আবার প্রশ্ন করলো, সিরিয়াসলি আয়াত, তুই তানিশার কাছে গিয়েছিলি? আমি তো আন্দাজের ঢিল ছুড়লাম, সেটাই যে সত্যি হয়ে যাবে ভাবিনি তো। এত উত্তেজিত হওয়ার কিছু নেই তাহসান, আমি জাস্ট আমার হাতটা ব্যান্ডেজ করিয়ে আনতে চেয়েছিলাম। তাহসান ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এটা তো আমি করে দিতে পারতাম। শুধুমাত্র এই কাজের জন্য তুই এত রাতে তানিশার কাছে চলে গিয়েছিলি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, সেসব বাদ দে, তুই ছায়ানীরে ঢুকলি কিভাবে? মেন ডোর লক ছিল না, কে খুলে দিল তোকে? আয়াত একটু ভাব নিয়ে বলল, তাতে কি হয়েছে, আমি মই দিয়ে উপরে উঠে চলে গিয়েছি তানিশার কাছে। আয়াতের কথা শুনে তাহসান যেন আকাশ থেকে পড়ল। ধীর গলায় বলল, তোর মাথা ঠিক আছে তো আয়াত, নাকি আমি উল্টাপাল্টা শুনছি? আমার মাথা একদম ঠিকঠাক, তুই যা শুনছিস সব সত্যি। আর এটা শুনে এত অবাক হওয়ার কি আছে সেটাই বুঝতে পারছি না আমি।
তানিশার আজকে এই অবস্থার জন্য আমিই দায়ী, তাই আমার মনে হলো ওকে একবার দেখে আসা উচিত। দ্যাটস ইট। তুই দায়ী মানে? তাহসানের কথা শুনে আয়াত ওকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে তাহসান প্রচুর বিরক্ত হয়ে বলল, তোর এইসব কাজ করা মোটেও উচিত হয়নি আয়াত। তানিশার সাথে আরও খারাপ কিছু ঘটতে পারতো। হিয়া আর তানিশার কিছু বলেনি তোকে? না, তানিশা ওদেরকে কিছুই জানায়নি, কিন্তু কেন যে জানালো না সেটা আমি জানি না। তাহসান এখনো আয়াতের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। হঠাৎ তাহসান বলল, ওই 4 লোকের খুনের সাথে কি তোর কোনো সম্পর্কতা আছে আয়াত? তোর কি তাই মনে হয়? আমি কেন ওদেরকে খুন করব? আমি কিছুই করিনি। যাই হোক, আমি ঘুমাতে গেলাম, তোর যা খুশি কর। কথাটি বলে আয়াত উপরে চলে গেল। তারপর তাহসান সোফাতেই ঘুমিয়ে পড়ল। আরিশের ফ্লাইট আজ এয়ারপোর্টে, তাই ওর সাথে হিয়া, যারা ও আয়াত এসেছে। তানিশা আসতে চেয়েছিল কিন্তু আরিশ বারণ করেছে, এই বলে যে অসুস্থ শরীর নিয়ে আসার প্রয়োজন নাই। আরিশ যাওয়ার আগে আয়াতকে বলল, আয়াত, তোর বাবির খেয়াল রাখিস কিন্তু। তোর দায়িত্বে রেখে গেলাম হিয়াকে। আরিশের এইরূপ মন্তব্য শুনে যারা আয়াতের রিয়াকশন দেখার জন্য ওর দিকে তাকালো। আয়াত মৃদু হেসে জবাব দিল, তুই কোনো চিন্তা করিস না আরিশ। হিয়া এখন শুধু আমার বেস্ট ফ্রেন্ডই না, আমার ভাবি, তাই আমি ওর ঠিকভাবে খেয়াল রাখবো। আয়াতের জবাব শুনে যারা প্রচন্ড অবাক হলো। আরিশ সবার কাছ থেকে বিদায় নিয়ে ইমিগ্রেশনের দিকে চলে গেল। আরিশ চলে যেতেই হিয়ার মন খারাপ হতে দেখে আয়াত বলল, মন খারাপ করিস না হিয়া, আরিশ খুব দ্রুতই চলে আসবে। হুম। আয়াত হিয়াকে প্রশ্ন করলো। তানিশা কোথায়? আসেনি কেন? আয়াতের প্রশ্নের জবাবে হিয়া বলল, আরিস আসতে বারণ করেছে ওর অসুস্থতার কারণে। ও আচ্ছা, তাহলে তো তানিশার রাগ ভাঙাতে এখন আমাকে ছায়া নিরে যেতে হবে। আয়াতের কথা শুনে যারা ফেল ফেল করে ওর দিকে তাকিয়ে আছে। হিয়া বলল, কিসের রাগ? আর গত রাতেই তো তুই মই বিয়ে ওর সাথে দেখা করে এলি, তাহলে রাগ করার আবার কখন? হিয়া কথাটি বলা শেষ করেই নিজের মুখ চেপে ধরে। আরিশ এই কথাটা কাউকে বলতে নিষেধ করেছিল, কিন্তু মুখ ফসকে হিয়া বলে ফেলেছে। আয়াত হিয়ার কথা শুনে থতমত খেয়ে যায়। আর অন্যদিকে যারা একের পর এক ওদের বিস্ফোরক মন্তব্য শুনে বারবার শক খাচ্ছে। আয়াত আমতা আমতা করে বলল, আমি যে ছায়ানির অভাবে গিয়েছিলাম সেটা কিভাবে জেনেছিস? তানিশা বলেছে? হিয়া ধীর কণ্ঠে জবাব দিল, না, আমি আর আরিশ তখন ছাদে ছিলাম, তাই তোকে দেখতে পেয়েছিলাম আমরা। ও আচ্ছা। আর তানিশা আমার সাথে কেন রাগ করেছে সেটা যেহেতু এখনো তোকে জানায়নি, তাই আমিও কিছু বলবো না। তুই তানিশাকে জিজ্ঞেস করিস যদি তোকে কিছু জানায়। যারার এসব শুনতে ভালো লাগছিল না। ওর কষ্ট হচ্ছিল খুব, চোখের পানি টলমল করছিল। আর কিছুক্ষণ এখানে থাকলে কান্না করে দিবে। তাই যারা বলল, আমার কাজ আছে, আমাকে এক্ষুনি চলে যেতে হবে, আমি আসছি রে, তোরা থাক। কথাটি বলেই যারা চলে যায়। এরপর আয়াত আর হিয়া একসাথে ছায়ানিরে আসে। আয়াত উপরে হিয়ার রুমে চলে যায় তানিশার সাথে দেখা করতে। তানিশা ফোনে কার্টুন দেখছিল বসে বসে। আয়াত রুমে যে প্রবেশ করেছে সেটা তানিশা দেখেছে, কিন্তু না দেখার ভান করে আগের মতোই কার্টুন দেখছে। আয়াত একটা চেয়ার টান দিয়ে এনে সেখানেই বসতে বসতে পড়ল। কি খবর মিস তানিশা, কেমন আছেন? তানিশা কোনো জবাব দেয় না। তানিশার কাছে জবাব না পেয়ে আয়াত বলল, এখনো রাগ করে আছেন? সরি, প্লিজ আর রাগ করে থাকবেন না। আচ্ছা, রাগ করে থাকুন, কিন্তু সেটা প্রকাশ করুন। ঝগড়া করুন আমার সাথে আগের মতো, তবুও কথা তো বলুন। তানিশা ফোনটা হাত থেকে রেখে বলল, প্রথমত আমি আপনার সাথে রাগ করিনি, কারণ আপনি আমার এমন কেউ হন না যে আমি আপনার সাথে রাগ দেখাবো। আর দ্বিতীয়ত, আপনি কি বলতে চাইছেন? আমি আপনার সাথে ঝগড়া করি, মানে আমি ঝগড়টে? তৃতীয়ত, আমি কথা বললে তো আপনার সেটা গ্রহণযোগ্য হয় না, আমাকে চুপ করানোর জন্য ব্যস্ত হয়ে যান আপনি। এখন যখন আমি চুপ করে আছি, তাহলে আপনি কেন এতটা অস্থির হচ্ছেন আমার সাথে কথা বলতে? আয়াত এতক্ষণ মনোযোগ দিয়ে তানিশার কথা শুনেছে। তারপর মুস্কি হেসে বলল, আপনার প্রথম মন্তব্য অনুসারে আমি বলতে চাইছি, আমি যেহেতু আপনার কেউই হই না, তাহলে চলুন আমাদের মধ্যে একটা সম্পর্ক বানানো যাক। আমরা কি ফ্রেন্ড হতে পারি না? নো, নেভার, কবি নেহি। আমি কখনোই আপনার ফ্রেন্ড হব না। আয়াত তানিশার দিকে তাকিয়ে বলল। তাহলে কি আপনি অন্য কিছু হতে চান? তানিশা ভ্রু কুঁচকে তাকিয়ে জানতে চাইল। অন্য কিছু বলতে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন?
আয়াত তানিশার সামনে একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়েই বলল, বাদ দিন সেসব কথা। নিন এগুলো খান, এখানে আইসক্রিম আর চকলেট আছে। সেদিন তো আরিশা আপনাকে এগুলো দিতেই মুহূর্তের মধ্যে আপনার রাগ ভেঙে গেল, তাই এগুলো নিয়ে এলাম। আমি খাবো না, এগুলো নিয়ে চলে যান এখান থেকে। আপনার সাথে কথা বলতে ভালো লাগছে না আমার। আয়াত শপিং ব্যাগটা বেডের উপরে রেখে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, চলে যাচ্ছি আমি। আপনি তো আমার সাথে রাগ করেছেন, খাবারগুলোর তো কোনো দোষ নেই, তাই খাবারের উপর রাগ করে থাকবেন না প্লিজ, খেয়ে নেবেন। কথাটি বলে আয়াত বের হয়ে চলে গেল। তানিশা আইসক্রিম আর চকলেট দেখে নিজের লোভ সামলাতে পারছে না, তাই প্যাকেট একটা হাতে নিল, ভেতরে কি কি আছে একটু দেখার জন্য। আমি কিন্তু কালও আসবো। কথাটি শোনা মাত্রই তানিশার হাত থেকে প্যাকেটটা পড়ে গেল নিচে। তানিশা দ্রুত বলল, দেখুন, আমি কিন্তু খাইনি, শুধু দেখছিলাম। আয়াত দরজার পাশে উকি দিয়ে তানিশাকে কথাটি বলেছিল। মূলত তানিশা কি করে সেটা দেখার জন্যই এসেছিল আয়াত। যখন দেখতে পেল তানিশা প্যাকেট হাতে নিয়েছে, তখন তানিশাকে একটু বিব্রত করে দিতে ওভাবে বলেছিল কথাটি। আয়াত আবার রুমে ঢুকে নিচ থেকে প্যাকেটটা তুলে তানিশার পাশে রেখে বলল, আমি তো আপনাকে দেখতে বলিনি, বরং খেতে বলেছি। আচ্ছা, আপনি যদি এক্ষুনি খাওয়া শুরু না করেন আমি কিন্তু যাব না, এখানেই বসে থাকবো। আপনি নিশ্চয়ই সেটা চাইবেন না, সো দ্রুত খাওয়া শুরু করুন। তানিশার কথা শুনে আয়াত একটা কোনা স্ক্রিন বের করে তাড়াতাড়ি খাওয়া শুরু করতে আয়াত বের হয়ে চলে গেল। 2 দিন পার হয়ে গিয়েছে। তানিশা আগের চেয়ে সুস্থ, আজকে মেডিকেলে ক্লাসও করেছে। আয়াত এই 2 দিন তানিশার সামনে আর আসেনি, কোনো ফোনও দেয়নি। তানিশাতে খুব বিরক্ত হয়েছে। তানিশা ভাবছিল আর 2-1 বার আমাকে এসে বললেই তো আমার রাগ একদম পানি হয়ে যেত, অথচ আর একবারও সরি বলা তো দূরে থাক, আমার খবরও নিলেন না। আজকে তানিশা বিকেলে ওর স্টুডেন্টের বাসায় এসেছে। তানিশা আসতে চেয়েছিল, তবে অন্যান্যর মা মিসেস আয়েশা না করেছে, বরং 2 দিনের ছুটি দিয়েছে তানিশাকে। অন্যান্যকে পড়ানো শেষ করার পর অন্যান্য বলল, মিস, দাবা খেলবেন? আজকে তো অনেক আগেই পড়া শেষ হয়ে গেল, চলুন দাবা খেলি। কিন্তু আমি তো খেলতে পারি না। অসুবিধা নেই, আমি শিখিয়ে দিব, আমাকে দাভাই শিখিয়েছে। অন্যান্যর কথা শুনে তানিশা বলল, ওকে, তাহলে খেলি, চলো। অন্যান্যা উঠে দাঁড়িয়ে বলল, তাহলে এই রুমে না, ওই পাশের রুমে চলুন, দাবার বক্স ওখানেই। অন্যান্যা তানিশাকে পাশের রুমে বসিয়ে রেখে মিসেস আয়েশার কাছে গেল ওদের জন্য নাস্তা আনতে। তানিশা বসেছিল, হঠাৎ বাতাসে কিছু কাগজ উড়ে এসে ওর পায়ের সামনে পড়ল। তানিশা হাত দিয়ে কাগজগুলো তুলে দেখলো কোনো মেয়ের চোখের ছবি আঁকা প্রথম কাগজটিতে। তানিশা এত সুন্দর নিখুঁত ড্রয়িং দেখে মুগ্ধ হয়। অন্যান্যা যে এত সুন্দর ড্রয়িং জানে তানিশা জানতো না। তখন হঠাৎ অন্যান্যা ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করলো। কোথায় রেখেছিস? অন্যান্যা ফোনের ওপাশে থাকা ব্যক্তিটিকে প্রশ্ন করলো, এরপর কিছু খুঁজছিল। তানিশার হাতে থাকা কাগজগুলো যেখান থেকে উড়ে এসেছিল সেখানে নিয়ে রেখে দিল। অন্যান্যার চোখে সেটা পড়তে এগিয়ে এসে সেগুলো দেখে বলল, পেয়েছি, কি করব এখন? ওকে। কথাটি বলে ফোন রেখে দিল অন্যান্যা। তানিশা বলল, তুমি তো অনেক ভালো ছবি আঁকতে পারো। তানিশার কথা শুনে অন্যান্যা হেসে বলল, না মিস, এগুলো আমি আঁকিনি, দাভাই এঁকেছে। ও আচ্ছা, আমি ভেবেছিলাম তুমি বোধহয়। এরপর ওরা দুজন কিছুক্ষণ দাবা খেললো। তারপর তানিশা অন্যান্যদের বাসা থেকে বের হয়ে এলো। আজকে তানিশার সাথে স্কুটি এনেছে। স্কুটিতে উঠে কিছু দূর আসার পর সামনে ভেলপুরির দোকান দেখে থেমে গেল তানিশা। রাস্তার এক পাশে ওর স্কুটি স্ট্যান্ড করে রাস্তা পার হয়ে অপর পাশে গেল বেলপুরি কিনতে। বেলপুরি কিনে আসার সময় দেখলো বাইকে বসা এক লোক তার বাইক থামানোর সময় তানিশার স্কুটির সাথে ধাক্কা লাগিয়ে ওর স্কুটি নিচে ফেলে দিয়েছে। তানিশার প্রচন্ড রেগে সেখানে গিয়ে বলল, আপনার সাহস তো কম না, আপনি এভাবে আমার স্কুটি ফেলে দিলেন কেন? এখন যদি এর কোনো ক্ষতি হয় তার ড্রাইভারকে আপনি নেবেন? বাইক চালাতে পারেন না তো রাস্তা নিয়ে বের হন কেন? লোকটি বাইক থেকে নেমে বাইক স্ট্যান্ড করিয়ে তার হেলমেট খুলল। সেটা দেখে তানিশা মুখ চুপসে গেল মুহূর্তের মধ্যে। অবাক হয়ে প্রশ্ন করলো, আপনি? আমাকে চিনতে পেরেছেন তাহলে? ভুলে যাননি দেখছি।
মুখে সুন্দর একটি হাসি ফুটিয়ে ধীর কণ্ঠে কথাটি বললেন সুদর্শন যুবকটি। তানিশা সে প্রশ্নের জবাবে বলল, এত সহজে আপনাকে কি করে ভুলে যাই বলেন তো? আপনি সেদিন আল্লাহর পক্ষ থেকে উছিলা হয়ে এসে আমাকে এত বড় বিপদের হাত থেকে বাঁচালেন, কিন্তু সেই দিন আপনাকে ধন্যবাদ জানানোর সুযোগটুকুও পাইনি আমি। আর আমার একটু আগে করা ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত। মাফ করে দেবেন আমায়। ছি ছি, এভাবে মাপ কেন চাইছেন? দোষটা আমারই ছিল, তাই আপনি আমাকে কথা শুনিয়েছেন, এতে আমি কিছুই মনে করিনি মিস হিয়া। তানিশা অবাক হয়ে প্রশ্ন করল, হিয়া? আমি হিয়া নই, হিয়া তো আমার বড় বোনের নাম। তাহলে সেদিন ফোনে যে... তানিশা লোকটিকে থামিয়েই বলল, সেদিন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আপনি যে ফোনটা রিসিভ করেছিলেন সেটা আমার বোনের ফোন ছিল। ও আচ্ছা, তাহলে আপনার নাম? সুদর্শন যুবকের প্রশ্ন শুনে তানিশা তার দিকে হাত বাড়িয়ে গিয়ে বলল, হাই, আম তানিশা মাহনুর। তানিশার বাড়িয়ে দেওয়া হাত ধরে যুবকটি বলল, আমি প্রিয়। প্রিয়? বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? অবশ্যই, কেন নয়। প্রিয়র জবাব শুনে তানিশা খুব খুশি হলো। এরপর প্রিয় তানিশার স্কুটি সোজা করে দাঁড় করিয়ে বলল, দেখুন তো তানিশা, কোনো ক্ষতি হচ্ছে কিনা। তানিশা স্কুটি দেখতে দেখতে বলল, ফ্রেন্ডকে কি কেউ আপনি করে বলে? তুমি করে বলুন, স্কুটির কোনো ক্ষতি হয়নি। প্রিয় হেসে জবাব দিল। তুমিও তো আমাকে আপনি করেই বলছো। তানিশা মুচকি হেসেই বলল, সরি, আর বলবো না। আচ্ছা চলো, তোমাকে এক কাপ কফি খাওয়াই। কফি খেতে খেতে আড্ডা দেওয়া যাবে। শুধুমাত্র এক কাপ কফি, আর কিছুই না? আমার তো মনে হয় শুধু এক কাপ কফিতে আমাদের আলাপ শেষ হবে না। তানিশা অবাক হয়ে বলল, আমি তো ভেবেছিলাম তুমি রাজি হবে না, হয়তো যদি তোমার কোনো ব্যস্ততা থাকে। আচ্ছা, তুমি যা যা খেতে চাও তাই খাওয়াবো। প্রিয় ভ্রুকুসকে তাকিয়ে বলল, আর এটা কি ঘুষ হিসেবে নাকি? অবশ্যই না, একজন ফ্রেন্ড হিসেবে তো ট্রিট দিতেই পারি। ওকে, তাহলে ঠিক আছে। এরপর তানিশা স্কুটিতে চড়ে সামনে ও প্রিয় ওর বাইকে চড়ে তানিশার পেছন পেছন যেতে লাগলো। একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে থামলো ওরা। তারপর ভেতরে বসে তানিশা মেনু কার্ড প্রিয়র দিকে বাড়িয়ে বলল, এই নাও, যা খুশি অর্ডার করতে পারো। প্রিয় ওয়েটারকে ডাক দিয়ে বলল, আমার জন্য এক কাপ কফি। আর তানিশা, তোমার জন্য কি অর্ডার করব বলো? তানিশা অবাক হয়ে জানতে চাইল, কিন্তু প্রিয়, তুমি শুধু কফি অর্ডার করবে? তারপর তানিশা ওয়েটারকে বলল, তাহলে 2 কাপ কফি আনো প্লিজ। ওয়েটার চলে যাবার পর ওরা দুজনে বেশ কিছুক্ষণ যাবত চুপ করে আছে, কেউ কিছুই বলছে না। তানিশাকে ইতস্তত বোধ করতে দেখে প্রিয় বলল, তানিশা, আমার মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, কিন্তু কথাটা যে কিভাবে বলি। তুমি নিঃসংকোচে বলতে পারো। তানিশা লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলল, সেদিন যে লোকগুলো আমায় অ্যাটাক করেছিল তারা সবাই সেদিন রাতেই মারা গিয়েছে। এ ব্যাপারে তোমার মতামত কি? তানিশার কাছ থেকে এমন কথা শোনার জন্য প্রিয় মোটেও প্রস্তুত ছিল না। প্রচন্ড অবাক হয়ে বিস্ফোরিত চোখে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, মানে, কিন্তু এটা কিভাবে সম্ভব? 4 জন লোক খুন হয়ে গিয়েছে। তানিশা ইশারায় প্রিয়কে চুপ হয়ে বসতে বলে, কারণ আশেপাশে অনেক মানুষ রয়েছে। প্রিয় বসে বলল, সরি তানিশা, আমার মনে হয় এত জোরে এভাবে কথা বলাটা ঠিক হয়নি। আসলে আমি বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা, তোমার কথাও ভুল হচ্ছে না তো? না, একদমই না। ওরা 4 জন মারা গিয়েছে, আর এটাই সত্য। সেদিন রাতে আমি সেন্সলেস হওয়ার পর ঠিক কি ঘটেছিল প্রিয়? তানিশার প্রশ্নের মাঝে ওয়েটার ওদেরকে কফি দিয়ে যায়। ওয়েটার সেখান থেকে চলে যেতেই প্রিয় বলল, তোমাকে যে লোকটি চাকু দেখিয়ে আঘাত করতে এসেছিল, আমি তো তাকে ঘুষি মেরেছিলাম, আর তখনই তুমি সেন্সলেস হয়ে যাও। আমি ওকে ঘুষি মেরে ফেলে দেওয়ায় বাকিরাও ভয় পেয়ে পিছিয়ে যায়। তখন আমি তোমাকে আমার গাড়িতে রেখে ওদেরকে ধাওয়া করতে যাই, কিন্তু পরে মনে হলো তোমাকে এভাবে একা রেখে যাওয়া ঠিক হবে না, তাই ওদেরকে ধাওয়া করে আমি চলে আসি। কিন্তু ওরা দৌড়ে পালানোর সময় অন্য একটা গাড়ির সাথে গিয়ে ধাক্কা খায়। সেই গাড়িটা সেখানেই থামে। ভেতরে মনে হয় কোনো পুরুষ ব্যক্তি ছিল। গাড়িটা থামার পর আমি আর দেরি করিনি, দ্রুত তোমাকে নিয়ে হসপিটালে চলে যাই, কারণ তোমার হাত থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছিল না কোনোভাবেই। তানিশা বলল, সেই লোকটাকে কি তুমি দেখেছিলে? মানে গাড়ির ভেতরে যে ছিল?
না, আমি দেখিনি। আমি তোমায় আরও একটা প্রশ্ন করতে চাই। তানিশার কথা শুনে প্রিয় বলল, অবশ্যই, বলো তুমি কি জানতে চাও। আমাকে হসপিটালে রেখে সেদিন কারোর সাথে দেখা না করে বা কাউকে কিছু না জানিয়ে কেন চলে গিয়েছিলে? প্রিয় হাত থেকে কফির মগটা রেখেই বলল,